এলোপ্যাথারি ব্যাটিং মাঝে মাঝে দরকার পড়ে। যুগ হয়েছে টি-20-র খেলা, চেষ্টা না মারছিও মাঝে মাঝে। আমি পালিয়ে যাওয়ার ছেলে নয়, নতুন ব্র্যান্ড অফ পলিটিক্স মানুষের কাছে আনতে চেয়েছি। আর এরা দলের থেকে দলের ভাবমূর্তিকে নষ্ট করছে। একটা প্রভাবশালী মানুষ আছে, তাদেরকে যদি ধরা যায় সেটা আমি চেষ্টা করব। অরূপ রায়ের তো বিষয়ে কিছুই বলিনি, এটা অডিয়েন্সকে বলেছিলাম গেস করতে। যারা চাননি প্রসন্দাকে প্রার্থী হিসাবে, তারা সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করিয়েছে আমার বিরোধী। তাদের সঙ্গে প্রসন্দা মানে সেলিব্রেশন করছে। খেলা রাজনীতির মধ্যে যদি চুজ করতে বলো তাহলে অবশ্যই খেলা। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। আজ যার সঙ্গে কথা বলবো, ক্রিকেটের পিচ থেকে সরাসরি রাজনীতির ময়দানে এসেছিলেন, আর প্রথম থেকে শান্ত স্বভাবের পরিচয় দিলেও দিনের দিন দেখা যাচ্ছে তার এলোপাথারি ব্যাটিং। তিনি আর কেউ নন, ক্রিকেটার তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। প্রথমে জিজ্ঞাসা করব, কেমন আছেন? ভালোই আছি, ভগবানের আশীর্বাদে সব কিছু ভালোই চলছে, কোনো কমপ্লেন্স নেই। যত পর্যন্ত আমাদের নিঃশ্বাস চলছে, পরিবারের সদস্যদের নিঃশ্বাস চলছে, ততদিন কোনো প্রবলেম নেই, কোনো কমপ্লেন নেই। কখনো সুজয় চক্রবর্তী, কখনো প্রসূন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারির এলোপাথারি ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে। সেক্ষেত্রে অফ স্টাম্পের বল লেগে পুল করে 6 মারার চেষ্টা চলছে, কেন? চেষ্টা না মারছিও মাঝে মাঝে। আর দেখো, এলোপ্যাথারি ব্যাটিং মাঝে মাঝে দরকার পড়ে খেলায়। কেন সব সময় তো ধরে ধরে খেলা যায় না, ধৈর্য রেখে খেলা যায় না। কেন এখন যুগ হয়েছে টি-20-র খেলা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আজকালকার মানুষরা টি-20 আইপিএল দেখতে পছন্দ করে। তার মানে এ নয় কি আমি রাজনীতির ময়দানে এসে আইপিএলের মতন ব্যাটিং করে রাজনীতিটা করব। কিন্তু আমার যেখানে মনে হয়, যেখানে অন্যায় হচ্ছে বা যেখানে আমাকে একটা মিথ্যেবাদী হিসাবে প্রচার করা হচ্ছে, চক্রান্ত করে একটা আমার ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছে, বাজে করার চেষ্টা করছে, সেইখানেই আমি কথাগুলো তুলি আর প্রশ্নগুলো তুলি। আর যেটা মনে হয়, যেটা সঠিক হয়, সেটাই আমি ক্যামেরার সামনে বলো বা মানুষের সামনে আমি চেষ্টা করি ওইটা বলে দেওয়া। তো সেই জন্যই বলে ফেলি। আর বিষয়গুলোতে যদি ডিটেলে যাই তাহলে অবশ্যই বলবো। কেন আমার কারোর সঙ্গে, দেখো, আমি ঝগড়া করতে চাই না বা কাউকে অসম্মান করতে চাই না। আমি ছোটোবেলা থেকে বাবা মা আমাকে শিখিয়েছে কি আমাদের বড়দেরকে অনেক সবসময় সম্মান দিতে হয়। আর আমি ওরকমই ছেলে, মানে যারা আমাকে কাছ থেকে চেনে তারা সবাই জানে আমি কি ধরনের ছেলে আছি। তো কিন্তু রাজনীতির ময়দানে এসে অনেক রকমের বাধা সৃষ্টি দেখতে পাচ্ছি, চক্রান্ত দেখতে পাচ্ছি। কেন অনেক কম সময়ের মধ্যে মানুষের হৃদয়ের মধ্যে, শিবপুরের হৃদয়ের মধ্যে জায়গা করতে পেরেছি। আর ছোটোবেলা থেকেই হাওড়ায় বড় হয়েছি। আর রাজনীতির ময়দানেও হয়তো বাকিরা যারা বিরোধিতা করছে, যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা কোনোদিন ভাবেনি কি মনোজ তিওয়ারি এত কম সময়ের মধ্যে একটা ভালো একটা টিম করে নেবে, আমাদের সংগঠনকে ভালো করে গুছিয়ে নেবে। হয়তো তাই জন্যে ইনসিকিউর ফিল করে বিভিন্ন রকমের একটা চক্রান্ত করে আমার ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করছে। তার জন্যেই আমরা দুবার দেখলাম, 2-3বার আমরা দেখলাম যে জিনিসগুলো আমার চোখের সামনে আসছে, যেটা সঠিক নয়, অন্যায়ের দিকে আছে আর জোর করা হচ্ছে। তাই জন্য আমি মুখটা খুলি। আর যদি সুজয় চক্রবর্তীর যদি ইনসিডেন্ট বলো, তাহলে আপনারা সকলেই দেখেছেন। একটা প্রথমবার হাওড়ায় কার্নিভাল হয়েছিল, যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হয়েছিল। সেটা আমার কনস্টিটুয়েন্সিতে হয়েছে। লাস্ট মুভমেন্টে ওটাকে শিফট করা হয়েছিল। কেন আগেও এটা ডুমুরজলার মধ্যে হাওড়ার হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে একজন ব্যক্তিগত মানুষ, অ্যাডভোকেট, উনি কমপ্লেন করার পর ওইটাকে চেঞ্জ করা হয়েছে। তো সেই চেঞ্জটাও হয়েছে লাস্ট মুভমেন্টে। আমাকেও লাস্ট মুভমেন্টে জানা হয়েছে, অত মানে যেটা আমার কনস্টিটুয়েন্সি ছিল। পরে জানতে পারলাম। তা ঠিক আছে, আমি সমর্থন করলাম কি আমাদের কনস্টিটুয়েন্সিতে একটা ইকো পার্ক আছে, সেখানে একটা কার্নিভাল হবে, আমাদের অঞ্চলের মানুষ, হাওড়ার মানুষরা এসে ওইটাকে এনজয় করবে, ভোগ করবে। তো সব কিছু ঠিকই চলছিল, কিন্তু একদিন আমাদেরই পার্টির একটা সিনিয়র নেতা আছে, তার ছেলে কোনোদিন পার্টি করে না, তারা ইকো পার্কে ওই কার্নিভালটাকে দেখতে গিয়ে তারপরে যখন দেখার পর যখন বাড়ি ফিরছিল বাইকটা নিয়ে পার্কিং থেকে, সেইখানে কয়েকটা ছেলে যারা মদ খেয়ে, অ্যালকোহল খেয়ে ইনটক্সিকেটেড ছিল, তারা এসে তাকে পার্কিংয়ে ফিস চাইছিল। সেই ফিসটা না দেওয়ার কারণে তাকে অনেক মেরে অধমরা করে দিয়েছে, প্রায় হসপিটালে ভর্তি ছিল। সেটা নিয়ে কমপ্লেন হয়েছে। কেন ওই ছেলেটা প্রতিবাদ করলো, কেন ওর নলেজ ছিল কি ওইখানে পার্কিংয়ে কোনো অ্যালটমেন্ট হয়নি, যেহেতু ওর বাবা
কর্পোরেশনে অ্যাজ আ কন্ট্রাকচুয়ালে কাজ করতো, তো ওনার কাছে এই নলেজটা ছিল ওই ছেলেদের কাছে। আর ওই ছেলেগুলো কোনোদিন পার্টি করে না, তো ওকে এরকমভাবে মারবে এটা কোনোদিন কেউ আপনি প্রতিবাদ জানিয়েছিলেন, তারপরেই কি দলের অন্দর থেকে সমস্যা তৈরি হতে শুরু করলো, যার জেরে আপনার এই হতাশার কারণ আমরা দেখতে পাচ্ছি? এইটার খবর আমাকে দিয়েছিল, যেহেতু আমি বিধায়ক ওইখানকার, আমার কানে এসেছিল, তো আমি পুলিশকে বলেছিলাম কি এটাকে মানে নিউট্রালভাবে একটা ইনভেস্টিগেশন হোক, আমি যে দোষী আছে তাকে পেনাল্টি ও শাস্তি হওয়া উচিত, সেটা হয়েছিল কেসটা। তারপরে 4-5 দিন পর আবার আমাকে ফোন করা হয়, স্থানীয় লোকেরা ফোন করছে রাত্রির দিকে, লেট ইভিনিংয়ে, কি দাদা আপনি এখানে আসুন, এখানে কয়েকটা ছেলে যারা পার্কিং তুলছে, বেআইনিভাবে পার্কিং তুলছে, কেন এইখানে পার্কিংয়ে যে ফিসটা করেছে মানে 50 টাকা, টাকাটা কোথায় গেল? সরকারিভাবে যদি না হয় সেই টাকাটা কোথায় গেল পার্কিং এ? সেটাই তখন আমার প্রশ্ন ছিল। মানে আমি চেষ্টা করেছি খোঁজার কি ওই লোকটা কে আছে, মানে ছেলেগুলো কে আছে, কার কথায় তারা পার্কিং তুলছে। একটা যখন কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয় তোলার জন্য, তার কাছে তো পেপারস থাকে। তো যখন আমি ওই জায়গায় পৌঁছলাম, ইকো পার্কের বাইরে যেখানে পার্কিং ছিল, পুরো রাস্তাঘাট পুরো একদিকে প্রায় বন্ধ হয়ে গেছিলো, মানে বন্ধ হওয়ার অবস্থায়, মানে কেন এত পার্কিং হচ্ছে, মানুষরা আসছে। তখন গিয়ে আমাকে নিয়ে যায়, মানুষরা দেখায় এই 3-4টে ছেলে ওইখানে পার্কিং তুলছে। তারাও যখন আমি যাই দেখি ওরা মদ খেয়েছিল, তারা ইনটক্সিকেটেড ছিল, তারা পার্কিং তুলছিল। তখন আমি জিজ্ঞেস করলাম তোমাকে কে দিয়েছে পার্কিংয়ের এখানে অ্যালটমেন্ট করেছে, সেই পেপারগুলো কোথায়? তো ওদের কাছে কিছুই ছিল না। ওরা বললো আমাকে একটা ছেলে বলেছে এখান থেকে তুলে নিতে মৌখিকভাবে। তো সেই ছেলেটা কে? সেই ছেলেটা ছিল আমাদের সুজয় চক্রবর্তীর যে পিএ আছে একজন এখন কারেন্টলি, সে নাকি মৌখিকভাবে ওকে বলেছে কি এখান থেকে পার্কিংটা তুলতে। তো ওকে ধরা হয়েছে, কেন ওর পাশেই ওই একটা অফিস করা হয়েছিল এই কার্নিভালের জন্য। তো ওই অফিসে ও বসেছিল, যখন ওকে ডাকা হলো তখন ও মানে ওর কাছে কোনো উত্তর ছিল না। তো ও বললো না দাদা বলে দিয়েছে, মানে দাদা মানে সুজয়দা বলে দিয়েছে, যেহেতু সুজয়দার পিএ, আর সুজয়দা হচ্ছে আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান এখন বোর্ডের। তো উনি দেখলেন ফোন করতে শুরু করে দিয়েছে, কেন ফোন করার পর সুজয়দা ওইখান থেকে দৌড়ে গিয়ে এসেছে কার্নিভালে, এসে ওকে বাঁচানোর চেষ্টা করেছে। কেন সেখানে আমি একটা জিনিস করলাম কি, যখন বেআইনিভাবে যদি পার্কিং উঠছিল সেটাকে আমি বললাম, আইসিকে ফোন করে ডাকলাম, আমি বললাম এটা কি হচ্ছে, এখানে এসে আপনি দেখুন কারা কারা বেআইনিভাবে তুলছে, পেপারসগুলো যদি সঠিক না থাকে তাহলে ব্যবস্থা করবেন। তো সেটা তারপরে আইসি টেক ওভার করে নেয়। কিন্তু এর মধ্যেই যেহেতু ওই ছেলেটা পিএ ছিল সুজয়দার, তো সুজয়দার কী করলো, উনি দৌড়ে এসে ওনাকে বাঁচানোর চেষ্টা করলেন। ওনাদের সঙ্গে একটা সেকশন অফ মিডিয়া যেটা হাওড়ায় আছে, তারা কিন্তু আমার বলবো না, একটা গ্রুপ করে একদিকে মানে বায়াসড শুধু খবর দেখায়। তো সামহাও ওদেরকে ফোন করে ওদেরকেও ডাকা হলো, সেখানে সুজয়দা নাকি বললে একটা প্রেস কনফারেন্স করব। কিন্তু যেহেতু আমি ওইখান থেকে বেরিয়ে গেছিলাম, তারপরে অফিসে গিয়ে বসেছিলাম বিষয়গুলো দেখার জন্যে লাস্ট মোমেন্টে কী হচ্ছে, তখন আমাকে ফোন করে আমার ছেলেরা বলল কি দাদা এখানে সুজয়দা এসে প্রেস কনফারেন্স করছে, আর যেই ছেলের ওপরে অভিযোগ আছে তাকে নিয়ে পাশে বসিয়ে এটাকে আবার পলিটিসাইজ করার চেষ্টা করছে, আমাকে আবার ভিলেন দেখানোর চেষ্টা করছে। তাই জন্য আমরা এখানে উনি যেভাবে শুরু করেছিলেন সেইখানেই আমাদের ছেলেরা প্রতিবাদ জানিয়েছিল। তো ওই জন্যেই সুজয়দা কিন্তু ঘাবড়ে গিয়ে হয়তো বা অন্য কিছু ভাবনা চিন্তা করে বা আমাকে দোষী দেখানোর জন্যে ও স্টেজ করে, যেখানে কার্নিভালে একটা স্টেজ করা হয়েছিল যেখানে আর্টিস্টদেরকে মাঝে মাঝে ডেকে পারফর্ম করানো হতো, তো সেইখানে উঠে গিয়ে উনি বললেন কি এই কার্নিভালটা বন্ধ করা হচ্ছে, কেন আমার এইখানে মানে সিকিওর ফিল করছি না, সেফ ফিল করছি না, যার কারণে আমাকে বন্ধ করতে হচ্ছে। কিন্তু মিডিয়াদেরকে ওইখানে খাইয়ে দেওয়া হয়েছিল কি মনোজ যে এসে এখানে বাধা দিয়েছে বলে এই প্রথমবার যে কার্নিভালটা হচ্ছে এটা বন্ধ হয়েছে, মনোজ তিওয়ারির জন্য হয়েছে। সে বিষয়টা আমাদের নজরে ছিল, কিন্তু আপনি যে হতাশ, এই হতাশার যে শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে কথা বলেছেন? এই দলের অন্দরেই যে আপনাকে নিয়ে সমস্যা হচ্ছে বা আপনার সমস্যা হচ্ছে, সেই নিয়ে কোনো কথা হয়েছে তাদের সঙ্গে? আমি সব কিছু বিষয়গুলো আমি ওপর নেতৃত্বদেরকে জানিয়ে দিই, আর বিশেষ করে অভিষেকদাকে জানিয়ে দিই, আর অভিষেকদার সঙ্গে অভিষেকদার সঙ্গে যে থাকে সুমিতদা, সবাইকে জানিয়ে দিই। আর দিদিকে আমি বেশি ডিস্টার্ব করি না, কিন্তু কেন দিদি অনেক ব্যস্ত, মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কি সামনাসামনি দেখা হয়ে জানান নাকি বাই ফোন বা মেসেজে জানিয়েছি, কেন আমি বুঝি তারা ব্যস্ত মানুষ, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে।
আর আমি আবেদনও করেছি তাদেরকে অনেক শীঘ্রই যদি একটা আর্জেন্টলি একটা মিটিং করা হয়, তাহলে আগামী দিনে যে রাজনীতিটা করার পরিকল্পনা আছে শিবপুরটাকে নিয়ে আর কিভাবে করতে হবে সেটা আমি অবশ্যই ওনাদেরকে। উত্তর পেয়েছেন, অর্থাৎ সামনাসামনি কি বসা হচ্ছে খুব শীঘ্রই? না, আমি যখন করলাম তারপরেই আমি জানতে পারলাম কি অভিষেক দা ইউএসএ যাচ্ছেন নিজের চোখের ট্রিটমেন্টের জন্য। আসার পর হয়তো অবশ্যই উনি সময় দেবেন, কেন আমি জেনারেলি বেশি সময় চাই না কারোকে, কেন আমি ছোটোবেলা থেকে নিজেই ছোট্ট ছোট্ট ব্যাটল হোক বা বড় ব্যাটল হোক ওইটা আমি নিজেই ভাবনা চিন্তা করে সামনে থেকে। মানে হাওড়ায় ব্যাটেল চলছে এখন? বলতেই পারো ব্যাটল তো চলছে। দেখো, একটা মানুষ, একটা ছেলে বা যে কেউ, একটা মানুষের একটা হিউম্যান নেচার হয়ে গেছে। মানে কেউ একটা তরুণ ছেলে যদি কেউ উঠে আসে রাজনীতির ময়দানে বলো বা খেলার মাঠে বলো বা অন্য ফিল্ডে বলো, জার্নালিজমেও যদি দেখো, সিনিয়ররা একটু বাধা দেওয়ার চেষ্টা করে কোনো না কোনোভাবে, কেন সামহাও মানে ইনসিকিওর হয়তো ফিল করতেই পারে। কিন্তু আমি ওই মানে পিছিয়ে যাওয়ার ছেলে নয়, আমি পালিয়ে যাওয়ার ছেলে নয়। আমি সবসময় চেষ্টা করেছি যেটা সত্যি আছে, সত্য কথাগুলো আছে, সেগুলো মানুষের কাছে তুলতে হবে। আমি জানি রাজনীতিতে অনেক শান্ত শিষ্ট হয়ে রাজনীতি করতে হয়, কিন্তু আমি একটা নতুন ব্র্যান্ড অফ পলিটিক্স মানুষের কাছে আনতে চেয়েছি, যার কারণে আমাদের শিবপুরে এই এমপি ইলেকশনে আপনারা দেখেছেন যেখানে 2019 সালে 8,000 সামথিং ভোট ছিল, এইটাকে আমরা মার্জিনটাকে জাম্প করিয়ে 14,206 করতে পেরেছি। এটা শুধুমাত্র পসিবল ছিল যে ব্র্যান্ড অফ রাজনীতি আমি করতে চেয়েছি, সেই করে মানুষের, আমাদের কর্মীদের হৃদয়ের মধ্যে জায়গা করতে পেরেছি বলে তারা এখন মন প্রাণ দিয়ে আমার সঙ্গে থেকে এই দলটাকে আরও শক্তিশালী করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আপনি সিনিয়রিটির কথা বললেন, তাহলে বড় মন্ত্রীর সঙ্গে কাজ বা তার আন্ডারে কাজ করলে কাজ করতে পারা যায়? পারা যায়। আমার স্পোর্টস ডিপার্টমেন্টে যদি আমি অরূপ বিশ্বাস স্যারের বিষয়তে যদি বলি, অবশ্যই সেখানে আমায় আরও বেশি একটু সময় দিতে হবে, কেন আমি জানি সময় দিলেই কাজকর্মগুলো আরও বেশি করে পাবো। অবশ্যই ওনার কাজের যে স্টাইলটা আছে সেটা আমার অনেক পছন্দ, যেভাবে উনি কাজটাকে ইমিডিয়েটলি করে ফেলেন, ওইটাকে কোনো কাজ উনি রেখে দেন না, সেই ওয়ে অফ স্টাইল আমি শিখছি এখনও অনেক এগিয়ে যাওয়ার বিষয় আছে আস্তে আস্তে, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। আর হাওড়ায় অবশ্যই দেখো, আমার অন্য কোনো কেন্দ্রতে আমি মাথা দিতে চাই না, যেহেতু আমি রাজ্যর মন্ত্রী একটা আছি, সেখানে আমি অন্য কেন্দ্রতে গিয়েও আমি সময় দিতে পারি, কিন্তু আমি শুধুমাত্র শিবপুরটাকে নিয়ে মাথা গলাই, কেন শিবপুরের দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে। কিন্তু লোকে বলছেন অরূপ বিশ্বাসের ছায়াটা এতটাই ঘন যে মনোজ তিওয়ারিকে দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র তর্ক বিতর্ক হলে আপনাকে দেখতে পাওয়া যায়। কে বলছে এটা? অনেক মানুষ বলছেন, অভিযোগ আসছে। তো এই যে অনেক মানুষ আর যারা বলছে, এরা আমার বিরোধিতা করছে শিবপুরে, আর এরা দলের ভাবমূর্তিকে নষ্ট করছে। আর আমি এসেছি, আমি আসমান থেকে মানে ওপর থেকে হঠাৎ পড়ে যাইনি, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রীর উনি মানে চয়েস করে এনেছেন এইখানে। আর আসার পর যেভাবে 32,000-এর ভোট পেয়ে জয়যুক্ত করেছি, এটা মানুষের সাড়া পেয়েছি। শিবপুরে তারা একটা নতুন ছেলেকে দেখতে চেয়েছিল, কেন মানে হয়তো তারা যিনি ছিলেন এখন আমাদের মধ্যে নেই, উনি হয়তো ওনার কাজকর্মতে পছন্দ করতে না, কিন্তু আজকের দিনে প্রত্যেক কটা মানুষে যদি বাড়িতে আপনি যান এই বুমটা নিয়ে, তাহলে জিজ্ঞেস করবেন কি মনোজ তিওয়ারি আসার পর 3 বছরে কত কাজ হয়েছে আর আসার আগে কতটা কাজ হয়নি। দেখো, কাজ করার কোনো শেষ নেই, আর কাজ পাওয়ার বা মানে আশা রাখার কোনো শেষ নেই। যতই করুন ততই কম পড়ে মানুষের কাছে, কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যারা অভিযোগ করছে তারা শুধুমাত্র আমার বিরোধিতা করে যাচ্ছে আর দলকে ক্ষতি করে যাচ্ছে। কেন আমার যে এই 14,206 যেটা মার্জিনের লিড ছিল, সেটা গিয়ে দাঁড়াতো 20 থেকে 25,000। যদি এই ছেলেগুলো, এই লোকগুলো যারা আমাদের দল থেকে সাবোটাজ যদি না করতো। কেন তারা সমর্থন করছেন না আপনাকে? কেন দলের হয়ে তো কাজ করছেন না। তাদেরকে কয়েকজনকে আমি আসার পর 1.5 বছর পর আমি দেখলাম তাদের মুভমেন্টগুলো, তারা কি করতে চাইছে, তাদের চিন্তা ভাবনা, তাদের ইমেজ আমাদের মানুষের কাছে, শিবপুরের মানুষের কাছে কতটা মানে অ্যাকসেপ্টেন্সটা আছে, সেটা দেখলাম ভালো নয়। মানে সেটা আমি বুঝে গেছিলাম 1.5 বছর পর। আমি তবুও সময় দিয়েছিলাম কি তারা যদি আমার সঙ্গে আমার কথা মানে শুনে
যদি আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই, আমি একটা ওয়ে অফ স্টাইলে রাজনীতি করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম আমাকে এড়িয়ে গিয়ে অনেক ডিসিশনসগুলো ওরা নিত অন্যর একজনের কথা শুনে। কে? না, সেটা নাম বলবো না, সেটা আপনারা জানেন কে, সেটা একটু আমাদের অডিয়েন্সদেরকে একটু ছেড়ে দিন এটা গেস করার জন্য। কিন্তু একটা প্রভাবশালী মানুষ আছে যিনি সবসময় নিজের একটা লোককে দিয়ে ওইখানে কাজ করানোর চেষ্টা করে। যারা আমাদের মতন যারা নতুন ছেলেরা আসে বা কেউ নতুন ক্যান্ডিডেট আসে বা এমএলএরা আসে, তাদেরকে এড়িয়ে গিয়ে তারা ডিসিশন মেকিংটা নিতে চায়। আমার কোনো অসুবিধা নেই তারা যদি নিজের কেন্দ্রতে যদি ডিসিশন নেয় নিজের লোকেদেরকে দিয়ে, কিন্তু আমি শিবপুরের দায়িত্ব যখন মানুষ আমাকে দিয়েছে, সো সেইখানকার দায়িত্বগুলো ডিসিশনসগুলো যেন আমি নিই। সেটা 1.5 বছর আমি দেখিনি, সেটা হলো। তারপরে আমি আমি নিজের ফুটটা ডাউন করে আমি বললাম না, এবার এইভাবে চলতে পারে না। কেন আমি আমার একটা ছোট বাচ্চা আছে, আমার একটা ইয়াং ফ্যামিলি আছে, তাদেরকে সময় না দিয়ে স্যাক্রিফাইস করে আমি রাজনীতির ময়দানে এসেছি। শুধুমাত্র ফাইলটা সাইন করার জন্যে নয়, আমি এসেছি এখানে আসল রাজনীতি করতে, সংগঠনটা দেখতে। আর সংগঠনটাকে যখনই দেখছি তখনই অনেক রকমের বাধা সৃষ্টি আসছে। কেন আসছে আমি জানি না, কিন্তু যাদেরকে আমি দেখেছি ওরা দলের খারাপ করছে, ভোগ করে দলকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমি সরিয়ে রেখেছিলাম, যার কারণে তাদের এই সমস্যাটা আছে। তারা আবার প্রত্যেকবার সুযোগ শুধু খুঁজে যাচ্ছে কিভাবে একে ফাঁসানো যায়, এর ইমেজটাকে খারাপ করা যায়, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ইমেজটা যেন খারাপ করে পাঠিয়ে দিতে চায়। কমপ্লেন গেছে নাকি আপনার নামে মাননীয়র কাছে? অনেক দিন রাত করে যাচ্ছে, ওরা বিভিন্ন রকমের করে যাচ্ছে। মাঝে 4-5 জনকে অভিষেকদার অফিসের বাইরে পাঠিয়ে দিচ্ছে। খবর আসছে সেটাও আপনার কাছে? হ্যাঁ, খবর তো চলে আসে, কোনো খবর কি আটকায় কোথাও? ওরা যদি ভাবে কি খবর চুপচাপ চলে যাবে, সেটা তো হয় না। কিন্তু আমি নিজের ওপরে এতটা বিশ্বাস করি কি, আমি জানি অনেস্টিতে আমি কাজ করি। আমার যদি অনেস্টিতে আমি যদি কাজ করি, তাহলে আমার বেশি কিছু চিন্তা করার দরকার নেই। আমি জানি ওপরে ভগবান আছে, ভগবান যারা সত্যিকারের ভালো কাজ করতে চায় তার সঙ্গেই থাকে। একটু মারামারি হয়, এদিক ওদিক হয়, কিন্তু একটা কথা অবশ্যই আমি বলবো কি, জার্নালিজমে আমি দেখতে পাচ্ছি হাওড়া জার্নালিজমে কয়েকটা সেকশন আছে, তারা কোনো মানুষের কাছে একটু কিছু ফেভার পায় বলে তারা যা বলছে সেইগুলোই লিখে বেড়াচ্ছে। তাদেরও বিরুদ্ধে আমি ভবিষ্যতে আমি পরিকল্পনা নিয়েছি, একটা ব্যবস্থা অবশ্যই লিগ্যালভাবে কিভাবে তাদেরকে যদি ধরা যায় সেটা আমি চেষ্টা করব। কেন আজকালকার দেখছি মিডিয়াদের ওয়ান সাইডেড নিউজ, যেটা রং নিউজ আছে, সেইগুলো কিছু ফেভার পাওয়ার পর দেখছি ওয়ান সাইডেড করে ইমেজটাকে নষ্ট করা হচ্ছে, তার মধ্যে বেশি সত্য নেই। তার বিরুদ্ধে কিন্তু আমি একটা ব্যবস্থা অবশ্যই আগামী দিনে নিতে চলেছি। কেন, খবর কাগজ হচ্ছে ওয়ান অফ 4 পিলার্স অফ আমাদের কি বলে এটাকে, সংবিধান, ডেমোক্রেসি। তো সেইখানে অবশ্যই তাদের রোলটা অনেক ইম্পর্টেন্ট হয়। কেন, রাত্রিবেলা শেষ ক্ষমতা হয় যারা কলম থেকে আর্টিকেলগুলো লেখে, আর আপনাদের মতন চ্যানেলগুলো আছে যেগুলো দেখান। তবে আপনি দুই অরূপের মাঝে বাধা পড়ে এটা বলাই চলে। এর মধ্যে জিজ্ঞাসা করব, কে বেশি পছন্দের, অরূপ রায় না অরূপ বিশ্বাস? না, আমি অরূপ রায়ের তো বিষয়ে কিছুই বলিনি, এটা অডিয়েন্সকে বলেছিলাম গেস করতে। অরূপ বিশ্বাসের বিষয়গুলো আপনাকে আমি জানালাম। শুধুমাত্র অরূপ রায় তো আপনাদের হাওড়ারই লোক, বা আপনার সঙ্গে আপনার দলের লোক, তো সেক্ষেত্রে প্রশ্নটা হলো যে কোন অরূপ বেশি পছন্দের? না, পছন্দ তো অবশ্যই দুজনই আছে। ডিপ্লোম্যাটিক না হয় কোন অরূপ বেশি পছন্দ? একটা সময় আসবে যেখানে আমি ডিপ্লোম্যাটিক হব না, কিন্তু দেখুন আমি সবাইকে সম্মান করি। কেন, রাজনীতির ময়দানে যখন প্রথম আমার প্রার্থী হিসাবে নাম এসেছিল, তখন অরূপ রায়ের আশীর্বাদ নিয়ে আমি শুরু করেছিলাম। অবশ্যই এই মুহূর্তে আমি অনেক বাধা সৃষ্টি পাচ্ছি, এখন জানি না কে আছে এর পেছনে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী জানেন সব বিষয়গুলো, উনিও জানেন। কেন, আমার আর ওনার মধ্যেও কথা হয়েছিল আমাদের বিধানসভায়, তো উনি সব কিছুই জানেন, আপনারাও জানেন, সবাই সব কিছু জানে। কিন্তু এই অ্যাকশনগুলো, ব্যবস্থাগুলো কবে কি হবে না হবে তারই অপেক্ষায় আমি আছি। তবে তৃণমূলের অনেকেই বলছেন হাওড়ার বেশিরভাগ কাজই এখনো অরূপ রায়
ম্যানেজ করার চেষ্টা করেন বা তিনিই সবটা দেখেন, তো আমরা এর সত্যতা জানি না, আপনার মতে কি সত্যি কি অরূপ রায় সবটা দেখে রাখছেন? অবশ্যই উনিই তো দেখেন, উনি তো আমাদের হাওড়ার মানে আপনারা সম্মতি দিচ্ছেন, আপনাদের মতন বিধায়করা, মানে আপনার কি মত সে নিয়ে? না, উনি তো বেশি কাজগুলো তো উনিই দেখেন। 98 সাল থেকে মনে হয় দলে যখন হাওড়ায় প্রতিষ্ঠা হয় তখন উনি দিদির সঙ্গে আর দলের সঙ্গে তখন থেকেই ছিলেন। তো আমার কোনো অসুবিধা নেই, উনি যদি সব কিছু কাজ দেখেন আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা একটাই জায়গা আছে, শিবপুরে যেন অন্য কোনো কেউ লোক যেন বিষয়গুলো না দেখে, যেখানে আমি উপস্থিত আছি আর আমি সেটা কি অরূপ রায়কে বলেছেন যে শিবপুরের সমস্যা মানে আপনি সেটা সমাধান করতে চান, অন্য কেউ যাতে এসে না করে কাজ? কেন বলতে যাব ওনাকে? আমার তো বলার কিছু নয়। আমার শিবপুরে যদি কোনো বিষয়গুলো হয় সেগুলো আমি ডাইরেক্টলি হ্যান্ডেল করে নিই, আমাকে কাউকে বলতে হবে না। অনেক সময় এসেছে যেখানে আমি মুখ খুলে বলেছি, একবার প্রেস কনফারেন্সও করেছিলাম। কেন, আমার একটা বেসিক প্রিন্সিপাল আছে, মানে একটা বেসিক নলেজ, একটা বেসিক সেন্স আছে। আমার আগামীকাল যদি নর্থ হাওড়ায় যদি কোনো একটা বিষয় হয় সেখানে তো আমি উড়ে গিয়ে ঢুকে যাব না বিষয়গুলো দেখতে। আমি কি করব, বিং আ সেন্সিবল গায়ে আমি কি করব? তোমার নর্থ হাওড়ার যে বিধায়ক আছে তাকে ফোন করে জিজ্ঞেস করব বা বলবো কি এই একটা বিষয় হচ্ছে, সেটা একটু দেখে আমাকে জানা, তারপরে কেন মিডিয়া আমাকে ধরছে আমি অবশ্যই আপনাকে তারপরে আমি পুরো ব্যাখ্যাটা করব। তো এই হচ্ছে বিষয়। এইভাবে যদি এগোনো যায় তাহলে মনে হয় কাজগুলো অনেক সঠিক হয়ে যায়। কিন্তু লোকসভা নির্বাচনের আগে শোনা যাচ্ছিল বা নির্বাচনের সময় শোনা যাচ্ছিল যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট করার নিয়ে অনেক তৃণমূল কাউন্সিলর রথীন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, এই খবরটা আপনার কানে এসেছিলেন? অবশ্যই এসেছিল, আমরা চোখের সামনেও আমরা দেখেছি, ভিডিও এসেছিল, ভিডিও ভাইরালও হয়েছে। অনেকেই ওনাকে প্রার্থী হিসাবে চাননি, কিন্তু আমি একটাই কথা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, নেতাদেরকে বলেছিলাম কি দল যাকে প্রার্থী হিসাবে পাঠাবে আমাদের কর্তব্য হচ্ছে কি তাকে আমাদেরকে জয় করিয়ে আমাদেরকে দলকে উপহার দিতে হবে। শিবপুরে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে আমরা দেখেছি দুদিন আগেই আপনার একটা সমস্যা তৈরি হয়েছিল, সেটার সমাধান হয়েছে? না, সমাধান হয়নি। কেন, ফোনে কোনো কথা হয়নি। কি নিয়ে হয়েছিল সমস্যাটা, কি নিয়ে শুরু হয়েছে? সমস্যাটা হয়েছিল যাকে প্রসূনদাকে যারা যারা চায়নি প্রার্থী হিসাবে, যারা এই নির্বাচনে শিবপুরে থেকে আমার বিরোধিতা করেছে, যারা প্রসূনদাকে হারানোর জন্য সাবোটাজ করেছে, যারা আপনার বিরোধিতা করেছেন তারাই কি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চাননি? হ্যাঁ, তারাই তো। তারা একটা গ্রুপের সেকশন অফ মানে কর্মীরা আছে বা নেতারা, যে ছোট ছোট নেতারা বলতে পারি, তারা আছে, তারাই কিন্তু বিরোধিতা করেছে, তারাই কিন্তু চাননি প্রসূনদা যেন হয়। আর এটা প্রসূনদা জানতো, আমাদের আলোচনাও হতো তো, কিন্তু যাই হোক আমরা আপনার সঙ্গে হঠাৎ করে কি সমস্যা হলো? মানে আমার খারাপ লেগেছে, আমাদের কর্মীদের খারাপ লেগেছে কি যারা যারা বাধা দিয়েছিল, যারা চাননি প্রসূনদাকে প্রার্থী হিসাবে, তারা সাবোটাজ করেছে, উইসপারিং ক্যাম্পেনিং করেছে, বিজেপিকে ভোট করিয়েছে। আমরা দেখেছি যেই মার্জিনটা 14,206 হয়েছে সেটা 20 থেকে 25,000 হতে পারত, কিন্তু এই সাবোটাজের জন্যে এটা হয়নি। এবার এইটা প্রসূনদাও জানতো আর আমরাও জানতাম। আমার আর প্রসূনদার অনেক ভালো সম্পর্ক ছিল, বড় হিসাবে অবশ্যই রেসপেক্ট করব। কিন্তু জয়ের পর যখন আমি 4 তারিখে রেজাল্ট বেরিয়েছিলাম তখন আমি ফোন করলাম, ফোনে কোনো উত্তর নেই। আর তারপরে ওনার পিএ যিনি আছেন ওনাকেও ফোন করলাম, উনি ভেতরে ছিলেন কাউন্টিংয়ে, ও সিকিউরিটি ফোন ফোনটা তুললে তখন বললো কি দাদা ভেতরে আছে। কেন, ও সবসময় থাকে প্রসূনদার সঙ্গে। আমি বললাম ওনাকে ফোন করে প্রসূনদার সঙ্গে কথা বলি, কিন্তু এইগুলো হওয়ার পর মানে আর ফোন আসেনি। কেন, আমরা তো 8,000 থেকে 14,000 অবধি মার্জিনটা লিড করেছি, আমাদের উপরে প্রচুর চাপ ছিল, রেসপন্সিবিলিটি ছিল কি আমাকে আরও বেশি মার্জিনে। এখনও ফোন আসেনি? না, এখনও আসেনি, আর আমি এক্সপেক্টও করি না ফোন। কেন, যেভাবে তারপরে আমি দেখলাম সাংবাদিকদের কাছে উনি একটা কথা বললেন, সেটা আমার এখনও খারাপ লেগেছে। যাই হোক, খারাপ লাগার বিষয়টা আছে। তো 4 তারিখের পর থেকে 8 তারিখ অবধি আমি দেখলাম আমার কর্মীরা যারা মাটি কামড়ে আমাদের এত বাধার মধ্যেও লড়াই করে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে আবেদন করতে করতে আমরা 14,000 লিড দিয়েছি। তারা দেখে খারাপ লেগে তাদের মনের দুঃখ হলো কি প্রসূনদাকে যারা যারা বাধা দিয়েছিল, যারা সাবোটাজ করেছে, তারা আপনারও বিরোধী, আবার আমারও বিরোধী। তারা
তাদের সঙ্গে প্রসূনদা মানে সেলিব্রেশন করছে, গলায় মালা পরিয়ে হাসি মুখে তাদেরকে জড়িয়ে আপনার ফোনও ধরলেন না, ডাকলেন না? না, ফোন তো করা উচিত ছিল। আমার মনে হয় একটা বিধায়ক, প্রত্যেক কটা বিধায়ককে ফোন করে ওনাকে ধন্যবাদ জানানো উচিত ছিল। আমার এটা ব্যক্তিগত মত। কেন, আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমি তো রাজনীতির ময়দান থেকে আসিনি, কিন্তু আসার পর যেভাবে খেটেছি, আর কার জন্যে খেটেছি, এই আমাদের প্রার্থীর জন্য খেটেছি, দলের জন্য খেটেছি, তো তারপরে একটা আশা তো থাকে কি ওনার কাছ থেকে একটা, ঠিক আছে 4 তারিখ অনেক ব্যস্ত যদি থাকেন তাহলে 5 তারিখ করতে পারতেন। একটা ভালো লাগার বিষয় আছে, একটা মানুষ যখন খাটে তাকে অ্যাপ্রিসিয়েট করার দরকার আছে। সেইটা কর্মীরা আমাকে যখন ছবি আর ভিডিও পাঠানো শুরু করলো, তখন আমার মনে আরও খারাপ লেগেছে কি এটা প্রসূনদা কেন করতে গেলেন, যেটা প্রসূনদা জানেন কি শিবপুরে মনোজ তিওয়ারির বিরোধিতা যারা করছে, মনোজ তিওয়ারির বিরোধিতা মানে আমাদের দলের বিরোধিতা মানে দিদির বিরোধিতা, অভিষেকদার বিরোধিতা। কেন, এনারাই আমাকে চুজ করে এনেছেন, আমি তো ভালোই ছিলাম খেলার মাঠে। এইটা একটা চক্রান্ত চলছে হাওড়ায়, যেখানে আমরা আগেও দেখেছি কয়েকটা বিধায়কদেরকে কিভাবে ডিস্টার্ব করা হতো, আর আমাকেও চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমি কথা দিয়েছি নিজের কর্মীদের কাছে কি এই বাধা, এই সৃষ্টিগুলো যতই ওরা করবে ততই কিন্তু আমি এগিয়ে এসে রাজনীতি করব। আর আমি এত সহজভাবে মাঠ ছেড়ে পালানোর ছেলে নয়। আচ্ছা, শুভেন্দু অধিকারীর চোখ নাকি হাওড়ার দিকে ছিল, এটা কি সত্যি কথা? আমি জানি না গো, আমি সত্যিকারের যদি বলো, আমি শিবপুরটাকে নিয়েই একটু ব্যস্ত ছিলাম। বিরোধী দলের অবশ্যই নেতা, ওনার শুধু হাওড়ায় চোখ কেন থাকা উচিত, আমার মনে হয় সব জায়গায় থাকা উচিত। কেন, ওনাদের দল এখন ভালো রেজাল্ট করেনি। আমরা বেশ ভালো করে আবার প্রমাণ করে দিয়েছি কি ওনারা যেটা বলছিল 400 পার আপকি বার, কিন্তু 400 পার তো হয়নি। তো ওরা যেখানে চোখ রাখতে চায় সেখানে রাখুক, কিন্তু আমার চোখ শিবপুরেই আছে শুধু। আরও একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মানে সর্বশেষ প্রশ্ন বলতে পারি, সেটা হচ্ছে মানুষ তিওয়ারি কি ক্রিকেটের মানে পিচেই ভালো ছিল, রাজনীতির ময়দানটা কি ঠিকঠাক করে পোক্ত করে তুলতে পারছে না মানুষ তিওয়ারি? কে বলেছে তুলতে পারছি না? তুলে মিস করছেন কি বেশি ক্রিকেটটাকে, মানে ক্রিকেটে আরো বেশি সময় দিলে ভালো হতো এই রাজনীতির ময়দানে না থেকে? না দেখো, মানে যখন আমি ডিসিশন নিয়েছি তাহলে সেখান থেকে তো পেছনোর কোনো প্রশ্নই ওঠে না। বাট খেলা রাজনীতির মধ্যে যদি চুজ করতে বলো তাহলে অবশ্যই খেলা। কেন, ছোটোবেলা থেকেই খেলা খেলেই আজকের দিনে ভগবানের আশীর্বাদে মানুষের আর রাজনীতির ময়দানে খেলা খেলছি, সেখানে আমাদের কনস্টিটুয়েন্সির 2.5 লক্ষ ভোটার্স আছে, তাদেরকে দেখাশুনো, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্যে যেই ঝুঁকিটা নিয়েছি সেটা তো পূর্ণ করতেই হবে। আর আমার ছোটোবেলা থেকেই একটা ইচ্ছা, স্বপ্ন আছে কি একটাই জীবন আমাদের, যখন তখন আমাদের জীবনের টিকিট কেটে যেতে পারে, যার কারণে আমি ভালো কিছু করতে চাই মানুষকে। আই ওয়ান্ট টু গিভ ইট ব্যাক টু দ্য পিপল, সোসাইটি। আর একটা বড় মঞ্চ তো সবসময় দরকার পড়ে, আর ওই মঞ্চটা হচ্ছে এই রাজনীতির মঞ্চটা। আমি ইউটিলাইজ করে মানুষকে আমি পরিষেবা দিতে চাই, কারণ আমিও অনেক কষ্ট করে বড় হয়েছি। আজকের দিনে ওই 5 সিতারা হোটেলে একটা রুম বুক করে থাকতে পারি কয়েকদিন, সেটা ভগবানের আশীর্বাদ ছাড়া হতে পারতো না। আর যদি না খেলতাম তাহলে হতে পারতো না। কিন্তু আমার স্বপ্ন আছে কি মানুষকে পরিষেবা দিয়ে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। একদমই। আপাতত আমরা বিদায় নিই, ধন্যবাদ এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। মানুষ তিওয়ারি তিনি রাজনীতির ময়দানে কেন এলোপাথারি ব্যাটিং করছেন তিনি নিজের মুখেই জানালেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় প্রিয়াঙ্কা এবং বিশ্বদীপের সঙ্গে আমি প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।